Now let us share. ওকে, আমরা কাস্টিং ডিফেক্টস শুরু করছিলাম। আমরা প্রথমে নাম্বার 1 ডিফেক্ট যেটা ছিল আমরা বলেছিলাম সেগ্রিগেশন, সেটা নিয়ে আলাপ করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্যাস পোরোসিটি। ওকে, সো আমরা এই ক্লাসে অ্যানালাইজ করার চেষ্টা করব যে কি করে গ্যাস পোরোসিটি জেনারেট হয়। ইনফ্যাক্ট পোরোসিটি কত রকমের সেটা আগে শুরু করব, এরপরে কিভাবে এটা অ্যানালাইজ করে তৈরি হয়, এর জন্য কি প্রবলেমস, কিভাবে হেটেরোজিনিয়াস ডিক্রিয়েশন ইজি হয়, ফাইনাল ফর্মটা কেমন হয়, এবং কি করে এটা এলিমিনেট বা রিডিউস করা যায়। সো এই হলো আমাদের আজকের আলোচ্য সূচি। সো porosity can be of three types. One can একটা হলো entrained air bubble. সো এটা এক ধরনের ডিফেক্ট, যেটা যখন গ্যাস বাবল বেরিয়ে যাচ্ছিল ডিউ টু টার্বুলেন্ট পোরিং, বাবলগুলো আলটিমেটলি চলে যেতে পারে না এবং এটা আলটিমেট কাস্টিং এর মধ্যে আটকা পড়ে যায়। সো এটা একটা। আরেকটা হলো ইটস অরিজিনেটস ফ্রম কোর অথবা কনডেনসেশন অফ চিল। চিল যদি দেওয়া হয়, আমরা বলেছি যে ফাস্টার কুলিং রেটের জন্য অথবা ডিরেকশনাল সলিডিফিকেশনের জন্য আমরা চিল ইউজ করে থাকি। সো চিল যদি তোমার সামহাট ভেজা থাকে অথবা চিলের মধ্যে সাম সর্ট অফ কনডেনসেশন হয়, তো ওখান থেকে যে গ্যাসগুলো জেনারেট করে সেগুলো অথবা কোর, যেটা কোরের কথা আমরা স্লাইটলি বলেছি, কোর হলো আমরা কাস্টিং এর ভিতরে দিয়ে থাকি যদি কাস্টিং একটা ইনার সারফেস প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল যদি আমরা পাইপ কাস্টিং করি তাহলে পাইপের ইনার সারফেস লাগে, আউটার সারফেস লাগে। সো আউটার সারফেসটা আমরা বলেছি এটা দেয় হলো প্যাটার্ন। সো আমরা কাঠের প্যাটার্ন যদি বানাই তাহলে ইট উইল গিভ ইউ দ্য আউটার সারফেস। এন্ড ইনার সারফেস যদি প্রোভাইড করতে হয়, সো ইন্টারনাল ডায়ামিটার যেটা, সেটা যদি প্রোভাইড করতে হয় তাহলে পরে আমাকে কোর দিতে হয়। সো কোরগুলো ইউজুয়ালি স্যান্ডের তৈরি হয় এবং যেহেতু এগুলো হার্শার এনভায়রনমেন্টে থাকে, তার মানে কোরটা পুরোটাই লিকুইড দিয়ে ডোবানো থাকে। অন দ্য আদার হ্যান্ড মোল্ড যেটা থাকে, মোল্ডের শুধু সারফেসটা লিকুইডের মধ্যে ডোবানো থাকে, লিকুইডের সাথে কন্ট্যাক্ট থাকে। এজ এ রেজাল্ট মোল্ডের সারফেসের উপরে যে পার্ট স্যান্ড গুলো যেগুলো আছে সেগুলো বেশিরভাগই মোটামুটি আনএফেক্টেড থাকে ডিউ টু টেম্পারেচার এন্ড হাই টেম্পারেচার লিকুইড মেটাল। সো কোর গুলা হেভিলি সাফার্ড হয় বিকজ অফ হাই টেম্পারেচার, এবং যার কারণে এর ভিতরে প্রচুর গ্যাস তৈরি হয়। এবং কোরগুলোকে স্ট্রং বানানোর জন্য কোরের ভিতরে ইউজুয়ালি কেমিক্যাল বাইন্ডার দিতে হয় অথবা মোলাসেস দিয়ে তৈরি করে রাদার দ্যান ক্লে বন্ডেড। ক্লে ওয়াটার বন্ডেড যে মোলাসেস বন্ড, মোলাসেস চেনো তো, চিটাগুড় যেটা বলে। সো মোলাসেস অথবা অন্য কেমিক্যাল বাইন্ডার দেয়। অ্যাজ এ রেজাল্ট বিকজ অফ হাই টেম্পারেচার প্রচুর গ্যাস জেনারেট করে। মোল্ডে যতটা জেনারেট করে বিকজ অফ ময়েশ্চার, তার চেয়ে অনেক বেশি পরিমাণে জেনারেট করে। এবং এই গ্যাসগুলো বেরিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা রাখা হয় কোরের ভিতর দিয়ে চলে যেতে পারে যাতে মোল্ডের ভিতরে। তারপরও যদি রেট অফ এন্ট্রি, রেট অফ জেনারেশন এবং রেট অফ এস্কেপ দুইটার মধ্যে যদি তফাৎ যদি হয় তাহলে এই কোর থেকে গ্যাসগুলো বেরিয়ে যায় এবং এটা সাম সর্ট অফ ব্লোয়িং এফেক্ট হয়, যেহেতু অনেক পরিমাণ গ্যাস জেনারেট করে, যার জন্য এটা নাম দেওয়া হয়েছে কোর ব্লো। কোর ব্লো করছে, তার মানে কোর থেকে সাডেনলি অনেক ভলিউম অফ গ্যাস জেনারেট করছে। সো এটা একটা হতে পারে। আরেকটা সিম্পল প্রেসিপিটেশন অফ গ্যাস, তার মানে লিকুইডের মধ্যে প্রচুর গ্যাস আছে, ডিজলভ গ্যাস অনেক আছে। এবং এই আমরা জানি যে লিকুইডের মধ্যে কত পরিমাণ, লিকুইডের মধ্যে বেশি গ্যাস ডিজলভ থাকতে পারে, সলিডের মধ্যে কম গ্যাস ডিজলভ থাকতে পারে, লিকুইড অফ হাই টেম্পারেচার বেশি গ্যাস ডিজলভ করতে পারে, লিকুইড অফ লো টেম্পারেচার কম গ্যাস ডিজলভ করে। সো অ্যাজ এ রেজাল্ট লিকুইড যখন সলিডিফিকেশন হতে থাকে অর্থাৎ টেম্পারেচার ড্রপ করতে থাকে, তো লিকুইডের মধ্যে ইনিশিয়ালি লেটস সে যদি 100 সিসি গ্যাস থাকে, সেই গ্যাসগুলো আলটিমেটলি ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে যতটা সিসি থাকতে পারে সেটা আলটিমেটলি আস্তে আস্তে কমে যায়। সো মনে করো ইনিশিয়ালি 700 ছিল, এখন হয়ে গেছে 680। তো 20 ডিগ্রি করার জন্য ওইটার মধ্যে ডিজলভ ক্যাপাসিটি অফ দ্য লিকুইড ইট বিকাম 80 সিসি। তো বাকি 20 সিসি কে বেরিয়ে যেতে হবে। তো এইভাবে প্রিসিপিটেশন গ্যাসগুলো বেরিয়ে যাওয়ার জন্য যে ওয়েতে বেরিয়ে যায় ইন দ্য ফর্ম অফ প্রিসিপিটেটস। সো গ্যাসগুলো প্রিসিপিটেট করে, গ্যাস বাবল ফর্ম করে, এই বাবলটা এসকেপ করে। যদি এসকেপ করতে না পারে ইট উইল ফর্ম ডিফেক্ট,
যেটাকে আমরা বলি porosity। সো 3 ধরনের porosity আছে। entrained এয়ার বাবল বেরিয়ে যাচ্ছিল কিন্তু অক্সাইড স্ল্যাগ যেটা আছে বা অন্য কোনো জিনিসের মধ্যে আটকা পড়ে গেছে, সেটা একটা হলো কোর ব্লো করছে, সেখান থেকে কোর গ্যাস যেটা বেরিয়ে যাচ্ছে সেটা বাবল ফর্ম করে, porosity ফর্ম করে, এবং precipitation অফ গ্যাস যেটা আলটিমেটলি গ্যাস এটা সুপার স্যাচুরেটেড সলিউশন হয়ে যায় ইন দ্য লিকুইড এবং এটা গ্যাস বেরিয়ে আসে ইন দ্য ফর্ম অফ বাবল। সো এই হলো 3 ধরনের সোর্স অফ ফর্মিং পোরস ইনসাইড দ্য কাস্টিং। একটু ডিটেইল যদি আলাপ করি তাহলে এন্ট্রেইন পোর যেটা এয়ার বাবল, সেটা ইউজুয়ালি সাবসারফেস হয়ে থাকে, কারণ অক্সাইড বাবল যেটা ফর্ম করছে সেটার চারিদিকে একটা অক্সাইড ফিল্ম আছে এবং উপরে একটা সলিড লেয়ার স্কিন ফর্ম করেছে, তার নিচে একটা অক্সাইড আছে। সো বেসিক্যালি দুইটা অক্সাইডের মাঝখানে বাবলটা থাকে। সো উপরে একটা থিন লেয়ার অফ মেটাল, তার নিচে উইদিন 2 অক্সাইড লেয়ার এই এয়ার বাবল গুলো আলটিমেটলি এন্ট্রেইনড হয় মানে আটকা পড়ে যায়। ইউজুয়ালি যেহেতু এয়ার বাবল এগুলো লার্জার সাইজ হয়, সো অ্যাবাউট 5 মিলিমিটার পর্যন্ত হতে পারে। Do not have sufficient buoyancy to break through the double oxide layer. So pressure এত বেশি না যে অক্সাইড লেয়ার ভেঙে সারফেসে এসকেপ করবে। And size of the bubble is too large to be generated by diffusion reaction. এটা কখনোই আমরা যদি আলটিমেটলি এটা অবজার্ভ করি তাহলে এটা এত বড় সাইজের একটা ডিফেক্ট, আমরা বলছি অ্যাবাউট 5 মিলিমিটার পর্যন্ত হতে পারে। সো এত বড় সাইজের ডিফেক্ট কখনোই ডিফিউশন প্রসেসে হতে পারে না, কারণ ডিফিউশন আমরা জানি ভেরি স্লো প্রসেস। সো ডিফিউশন দিয়ে যদি কোনো কিছু নিউক্লিয়েট জেনারেট করে সেটা সাইজ উইল বি ভেরি স্মল। সো ইট ইজ নট অরিজিনেটেড বাই ডিফিউশন মেকানিজম and cannot be removed them by degassing as a result. So আমরা যদি ডিগ্যাসিং এর মেথড গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি এই মেথডে সেগুলো যাবে না, because it is large size. So these bubbles are always clustered in specific sites. এয়ার বাবল যাচ্ছে, অক্সাইড লেয়ার যে জায়গায় বেশি মানে এনট্যাঙ্গলড অবস্থা আছে সেই জায়গায় আটকা পড়ে এবং ইউজুয়ালি মোটামুটি ভাবে স্প্রেড করে এবং স্প্রেড করে 1 থেকে 5 মিলিমিটার ডায়ামিটার। তার মানে অক্সাইড বাবলটা এয়ার বাবলটা উপরে ভাসতেছে, সারফেসে অক্সাইড লেয়ার পড়লো এবং সেই জায়গায় যে জমতে থাকে এবং এটা আলটিমেটলি মোটামুটি হরাইজন্টালি এটা স্প্রেড করতে থাকে। আরেকটা আছে ব্লো হোল। ব্লো হোলের কথা একটু আমরা বলেছি, এটাকে কোর ব্লো সামটাইমস বলে। গ্যাস ইন দ্য কোর মে বি জেনারেটেড এট such a high rate faster than it can escape. সো এসকেপ করার জন্য যে সমস্ত মেকানিজম দেওয়া হয়েছে, আমরা একটা এক্সাম্পল বলতে পারি। যদি কাস্টিং অনেক বড় সাইজ হয়, স্টিল কাস্টিং ফর এক্সাম্পল, এবং এর ভিতরে কোর যেটা দেওয়া হয়েছে, মাঝে মাঝে এমন ভাবে কোর তৈরি করা হয়, কোরটা স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়, পোরাস পাইপের মধ্যে অনেক ছিদ্র থাকে এবং তার চারিদিকে স্যান্ড দিয়ে এটাকে কোর বানানো হচ্ছে যাতে করে এটা স্ট্রং হয়। এবং এই যেহেতু এটা পাইপ করা হলো, তো পাইপের ছিদ্র দিয়ে দুই পাশে মোল্ডের ভিতরে চলে যায়। সো লিকুইড থেকে স্যান্ডের ভিতর দিয়ে পাইপের ছিদ্র দিয়ে পাইপের ভিতরে চলে যায় এবং পাইপের ভিতর দিয়ে ওইটা আলটিমেটলি এসকেপ করতে থাকে। সো এইটা হলো মোটামুটি বড় সাইজের কাস্টিং এর জন্য করা হয়। এখন যে রেটে বা গ্যাস জেনারেট করছে, এসকেপ রেট যদি তার চেয়ে কম হয় তখনই আলটিমেটলি এগুলো বাবল আকারে উপরে ফ্লোট করতে থাকে। Its internal pressure may then rise to a level higher than that in the liquid, forcing a bubble out of the milk. So লিকুইড প্রেসার যে মধ্যে যা আছে সেই প্রেসারের চেয়ে বড় প্রেসার যদি আলটিমেটলি অ্যাকুমুলেট করতে থাকে তখন একটা বাবল ফর্ম করে এবং এটার উপরে এক্সপেক্ট করে। And this forcing of gas in the liquid can be nearly explosive, যার জন্য আমরা এটাকে বলি লো ডিফেক্ট। সো সারফেস টেনশন আমরা একটু পরে দেখবো। সারফেস টেনশন একটা বড় একটা পার্ট প্লে করে ডিউরিং ফর্মেশন অফ পোরোসিটি, কিন্তু এটা সাইজ এত বড় যেখানে সারফেস টেনশন কোনো রোল প্লে করে না। Core blow bubbles are large, lazy, wobbling bubbles containing gas at low pressure. So ultimately, once it nucleates, তারপরে এটা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে থাকে, লেজিলি বড় হতে থাকে এবং উপরে সারফেসে জমা হতে থাকে। এবং কোর বাবলস এর একটা বড় বৈশিষ্ট্য হলো ইট গিভস ইউ এ ট্রেল। তার মানে কোর থেকে বাবলগুলো যে বেরিয়ে যাচ্ছে উপর দিকে উঠতেছে, সে একটা ট্রেল লিখে যায়, যে একটা পাথ ফলো করে বাবলটা যাচ্ছে, সেটা দেখেও বোঝা যায় এটি যে কোর ব্লো। So these trap bubble are recognized in the casting by number 1 size.
so it is centimeter level, even decimeter level হতে পারে। Their characteristic flat in shape, উপরে যায় আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যায়, তবে হরাইজন্টালি এটা বড় হতে থাকে। And they will faithfully follow the contour of the casting, তার মানে কাস্টিং এর সারফেস যেরকম, এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, কাস্টিং এর সারফেস এরকম আছে, সো বাবল ড্রপ ঠিক এরকম ভাবে জমছে। সো সারফেস কন্ট্রোলটা সে ফেথফুলি রিপ্রোডিউস করে এবং স্কিনের নিচে এটা জমতে থাকে। এখানে একটা কোর আছে, কোর থেকে এই ট্রেইলের মতো করে এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে বাবল। সো দেখে মোটামুটি চেনা ভেরি ইজি এই কোরগুলো। মোর কমনলি আমরা যেটা porosity বলতে যেটা মিন করি, that's why we are calling it true gas porosity. So it originates from dissolved gases, এবং এই dissolved gas থেকে আলটিমেটলি নিউক্লিয়েশন এন্ড গ্রোথ মেকানিজমে এটা বড় হয়। সো যেহেতু it involves nucleation, so আমরা দেখেছি nucleation is not easy. So নিউক্লিয়েশনে আমরা দুই ধরনের মেথডের কথা জানি, একটা হোমোজেনিয়াস নিউক্লিয়েশন, একটা হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশনের কথা বলেছি, এবং হোমোজেনিয়াস নিউক্লিয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাটেন্ড, আমরা একটু পরে দেখব। সো হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন যদি করতে হয় তাহলে পরে অবশ্যই সাম হেল্পিং হ্যান্ড লাগবে, সো প্রি এক্সিস্টিং সারফেস লাগে। সো গ্যাস উড সিম্পলি রিমেইন ইন সুপার স্যাচুরেটেড সলিউশন, যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে এটা জাস্ট সিম্পলি লিকুইডের মধ্যেই ডিজলভ অবস্থা থাকবে ইন সুপার স্যাচুরেটেড কন্ডিশন। কোনো সময় এরা ব্যাড ইফেক্ট করে, কোনো সময় ব্যাড ইফেক্ট করে না। ফর এক্সাম্পল যদি অ্যালুমিনিয়ামের মধ্যে অবস্থা হয়, অর্থাৎ অ্যালুমিনিয়ামের মধ্যে কোনো প্রি এক্সিস্টিং সারফেস নাই, হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন অফ গ্যাস করতে পারছে না, হোমোজেনিয়াস নিউক্লিয়েশন হওয়ারও কোনো সম্ভাবনা নাই, সেই সমস্ত ক্ষেত্রে এরা লিকুইডের মধ্যে ডিজলভ থাকে এবং সলিডের মধ্যেই আলটিমেটলি থেকে যায়। এবং এর ধরনের সিচুয়েশন যদি হয়, অ্যালুমিনিয়ামে খুব একটা এফেক্ট করে না, কিন্তু স্টিলের বেলায় এটা এফেক্ট করে। কারণ আমরা জানি যে স্টিলের মধ্যে যদি গ্যাস থাকে, যদি এটা হাইড্রোজেন গ্যাস হয় তাহলে পরে হাইড্রোজেন বিটামিনাস তৈরি করে। তো ইউজুয়ালি এদের সাইজ ভেরি স্মল সাইজ হয়ে থাকে, রাফলি মিলিমিটারের নিচে থাকে ফর স্মল কাস্টিং, লার্জ কাস্টিং এ আপ টু মিলিমিটার হতে পারে, এবং এগুলো ইউজুয়ালি থ্রু আউট ডিস্ট্রিবিউটেড থাকে, এবং এর সাইজগুলো ইউজুয়ালি স্ফেরিক্যাল হয়, একদম স্ফেরিক্যাল, পারফেক্টলি স্ফেরিক্যাল হয়। সো তাহলে চেনার উপায় কি? ভেরি স্মল সাইজ, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এবং ইউজুয়ালি স্ফেরিক্যাল। সো এটা দেখে আমরা বলতে পারি যে ইট ইজ এ গ্যাস পোরোসিটি, এবং এটা নিউক্লিয়েট করেছে এবং আলটিমেটলি গ্রো করেছে। সো গ্যাস পোরোসিটি নিয়ে যদি আরেকটু ডিটেইল আলাপ করি, তাহলে আমরা বলেছি যে ইট ফার্স্ট উইল হ্যাভ টু বি নিউক্লিয়েটেড এন্ড দেন ইট উইল গ্রো। সো এবং নিউক্লিয়েটেডের জন্য আমাদের হোমোজেনিয়াস নিউক্লিয়েশন অফ গ্যাস পোরের আমরা সলিডিফিকেশনের যে মেকানিজম আলাপ করেছি, ঠিক এখানেও ঠিক এক্স্যাক্টলি তাই। কিছু নেগেটিভ সাইড আছে, কিছু পজিটিভ সাইড আছে। তো ক্যালকুলেট দ্য এনার্জি। নেগেটিভ সাইডের মধ্যে আমরা বলি যে সারফেস তৈরি করতে হয়, তার জন্য প্রেশার দিতে হবে, কিছু এনার্জি লাগবে। অ্যাট দ্য সেম টাইম ভলিউম ফর্ম করতে গেলে পরে এটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। তো এখানে দুটো জিনিস আছে, একটা হলো এক্সটার্নাল প্রেশার, একটা ইন্টারনাল প্রেশার। তার মানে লিকুইডের মধ্যে সিচুয়েশনটা জিনিস যেটা দাঁড়াচ্ছে সেটা হলো একটা লিকুইডের মধ্যে গ্যাস বেশি আছে, গ্যাস জমতেছে, তো একটা জায়গা থেকে লিকুইডটাকে সরিয়ে ফেলতে হবে, তারপরে ওখানে একটা সারফেস ক্রিয়েট করবে এবং তারপরে ওর ভিতরে গ্যাস ঢুকবে। সো এই হলো পোরোসিটি ফর্মেশনের আমরা যদি স্টেপ বাই স্টেপ কথা চিন্তা করি। ফার্স্টলি লিকুইড থেকে একটা জায়গা থেকে কিছু লিকুইড সরিয়ে ফেলতে হবে, এবং এই জায়গা থেকে লিকুইড সরিয়ে ফেলতে গেলে পরে তার ইন্টারনাল প্রেশার উইল বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিকুইডের ভিতরে কত প্রেশার আছে, যে প্রেশারের চেয়ে বেশি করে এটাকে সরিয়ে ফেলতে হবে। দুই নাম্বার হলো একটা সারফেস ক্রিয়েট করতে হবে। আমরা জানি সারফেস ক্রিয়েট করতে গেলে এনার্জি লাগে। সো দিস ইজ গামা ইনটু এ, এটা হলো সারফেস এনার্জি মাল্টিপ্লাইড বাই টোটাল সারফেস অফ দ্য বাবল। আর এরপরে ওয়ান্স a space is created surrounded by a boundary, and then because of the liquid pressure, liquid মধ্যে যে গ্যাস প্রেসার আসে সেই গ্যাস প্রেসারের কারণে ভিতরে ইজিলি এটা ঢুকতে পারে। সো দিস ইজ দ্য ইন্টারনাল এক্সটার্নাল প্রেসার। সো এক্সটার্নাল মিটার প্রেসার, যার কারণে লিকুইডের নিচে ঢুকে। সো এক্সটার্নাল প্রেসারের কারণে ইজিলি ফর্ম করে, ইন্টারনাল প্রেসারের এগেইনস্টে করতে হয় এবং এটার জন্য প্রেসার দিতে হয়। সো ওভারঅল এ হইলো আমাদের টোটাল ফ্রি এনার্জি চেঞ্জ। একটা ভলিউম আমরা স্ফেরিক্যালের কথা যদি চিন্তা করি 4/3 পাই আর কিউব আর 4 পাই আর।
সো এখান থেকে আমরা ক্রিটিক্যাল রেডিয়াস অফ দ্য বাবল বের করতে পারি, আমরা আগে করেছি। এই দুইটাকে ডিফারেন্সটাকে ডেল্টা পি যদি বলি, তাহলে ডিজি কে যদি আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমরা এই আরটা পাবো। সো এখানে ফর্মুলা যেটা দাঁড়ায় সেটা হলো আর ইজ ইকুয়াল টু মাইনাস টুয়াইস গামা বাই ডেল্টা পি। সো এখানে দুইটা টার্মে আমরা গামাটাকে নেগেটিভ ধরতে পারি, সারফেস টেনশন এগেইনস্টে কাজ করে, সেই জন্য আমরা সলিডিফিকেশনের সময় সলিডের উপর যখন করেছি তখন এটাকে মাইনাস দিয়েছিলাম। সো জিনিসটা একই জিনিস দাঁড়াচ্ছে। ওকে, সো এই ভ্যালুটা এখন থিওরিটিক্যালি যদি আমরা ক্যালকুলেট করি, কোনো পার্টিকুলার একটা মেটালের বেলায় আমরা থার্মোডাইনামিক্সে করেছিলাম, তোমাদের জাস্ট ওটাকে যদি আবার এক্সপ্লেইন করি। সো সারফেস টেনশন, লেটস সে আয়রনের কথা চিন্তা করি। সারফেস টেনশন অফ আয়রন, লিকুইড আয়রন 1.9 নিউটন পার মিটার, এবং তার মধ্যে যদি একটা বাবল নিউক্লিয়েট করে অফ রেডিয়াস টু 0.25 মিলিমিটার, তাহলে প্রেসার যেটা লাগে সেটা হলো 76,000 অ্যাটমসফিয়ার, জাস্ট আগের ফর্মুলাটা দিয়ে। সো এইটার মধ্যে আমরা সারফেস টেনশনের ভ্যালুটা বসাই, আর এর ভ্যালু বসাই, তাহলে ডেল্টা পি আসে 76,000। সো ফ্রম ইকুয়েশন এটা আসে, এক্সপেরিমেন্ট করে পাওয়া যায় 70,000। সো যেটাই হোক না কেন, বেসিক্যালি আলটিমেটলি যেটা তাহলে দাঁড়াচ্ছে সেটা হলো যে একটা বাবল যদি আমাদের নিউক্লিয়েট করতে হয়, তাহলে 76,000 অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগবে, হুইচ ইজ এক্সট্রিমলি হাই। এবং এই 76,000 অ্যাটমসফিয়ারিক প্রেসার জেনারেট করতে হবে ইনসাইড দ্য লিকুইড বাই দ্য ডিজলভ গ্যাসেস। সো এই গ্যাস এর ভিতরে এত পরিমাণ গ্যাস থাকতে হবে যে গ্যাস প্রেসারটা 76,000 অ্যাটমসফিয়ার প্রেসার ভিতরে দেবে, এন্ড হুইচ ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। এবং এর কারণেই আমরা বলি যে হোমোজিনিয়াস নিউক্লিয়েশন ইনসাইড দ্য লিকুইড মেটাল নেভার হ্যাপেন্স, উইল নেভার হ্যাপেন। ঠিক আছে? সো তাহলে এই প্রবলেমটা সলভ কি করে হয়? কারণ আমরা যখন কাস্টিং দেখি প্রচুর বাবল দেখি, প্রচুর পরোসিটি। সো পরোসিটি নিউক্লিয়েট হচ্ছে, এটা তাহলে এই মেথডটা কি? সো এই নিউক্লিয়েশন রিডিউসড বাই প্রেজেন্স অফ সারফেস অ্যাক্টিভ নন মেটালিক ইম্পিউরিটিস, যদি এগুলো থাকে তাহলে এই হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশন হয়, বা হোমোজিনিয়াসও হতে পারে, পারে কিনা আমরা যদি চেক করি। ফর এক্সাম্পল, যদি অক্সিজেন থাকে, লেটস সে 0.2% অক্সিজেন যদি থাকে, তাহলে পরে সারফেস টেনশন 1.9 থেকে 1 হয়ে যায়, তার মানে অর্ধেক হয়ে যায়। 76,000 যে প্রেসার যেটা বলেছি, জাস্ট এটা অর্ধেক করে 76 এর অর্ধেক হলো 38,000। সো 38,000 হয়ে গেল। এখন 0.2% অক্সিজেন, এটা অ্যাপারেন্টলি ভেরি স্মল মনে হচ্ছে, বাট ইট ইজ হিউজ। 0.2% অক্সিজেন, তার মানে স্টিলের মধ্যে কার্বনই থাকে 0.3%। যদি আমরা মাইল্ড স্টিলের কথা চিন্তা করি, 0.2% অক্সিজেন মানে হিউজ কোয়ান্টিটি অফ অক্সিজেন, যেটা কখনোই লিকুইডে থাকে না। তাহলে এই 0.2% কিভাবে আসে? আসে বিকজ অফ পার্টিশন কোএফিশিয়েন্ট। মনে আছে পার্টিশন কোএফিশিয়েন্টের কথা? আমরা যদি কমপ্লিটলি মিসিবল ডায়াগ্রাম, ফেজ ডায়াগ্রাম কথা যদি আলাপ করি, তাহলে পরে আমরা দেখেছি যে ওই চিকন যেটা হয়, কে যদি ধরি লিকুইডের মধ্যে কত পার্সেন্ট সলিউট আছে, সলিডের মধ্যে কত পার্সেন্ট সলিউট আছে। সো এটা রেশিওটা আমরা যদি দেখি, অক্সিজেনের পাশে পার্টিশন কোএফিশিয়েন্ট হলো অনলি 0.05। তার মানে যদি 0.01% অক্সিজেন থাকে, তাহলে পরে বাল্ক লিকুইডে এটা সেগ্রিগেট হয়ে নিয়ে 0.2% হয়ে যাবে বিকজ অফ দিস পার্টিশন কোএফিশিয়েন্ট। তার মানে হিউজ পার্টিশন কোএফিশিয়েন্ট হওয়ার কারণে সলিডের মধ্যে অক্সিজেনের পরিমাণ থাকে অনেক কম, লিকুইডের মধ্যে সে কন্টিনিউয়াসলি এটা জমতে থাকে, এবং লিকুইডের মধ্যে আলটিমেটলি অক্সিজেন প্রেসার বাড়িয়ে দেয়, অক্সিজেনের পার্সেন্টেজ বাড়িয়ে দেয়। সো 0.2% এভাবে আনা সম্ভব, এবং একবার যদি 0.2% আসে তাহলে সারফেস টেনশন অর্ধেক হয়ে যায়। সো প্রেসার রিকোয়ারমেন্ট অর্ধেক হয়ে গেল। Secondly, if the oxygen content is sufficiently high, then iron oxide can produce. এবং লিকুইডের মধ্যে, স্টিলের মধ্যে যদি আয়রন অক্সাইড থাকে, তাহলে এটা আবার এটা 0.1 থেকে 0.6 এ চলে আসে। সো আবার অর্ধেক হয়ে গেল। সো 38 এর অর্ধেক আমরা যদি ধরি, তাহলে এটা কত হয়? 19। সো আমরা যদি 70,000 এর কথা এক্সপেরিমেন্টালি চিন্তা করি, তাহলে আলটিমেটলি 17,000 চলে আসে, অথবা 19,000 যদি আমি থিওরিটিক্যাল ধরি। তার মানে আলটিমেটলি এই দুই ভাবে প্রেসারটা কমানোর পরেও অ্যাকচুয়ালি হোমোজিনিয়াস নিউক্লিয়েট করতে গেলে পরে
আমাদের 17,000 atmospheric pressure লাগে, and again this is also impossible. So আমরা একদম এক কথায় বলতে পারি যে যেহেতু এই 17,000 ও not attainable inside a liquid metal, homogeneous nucleation of gas porosity will never happen. So তার মানে হলো heterogeneous nucleation হইতে হবে, এবং heterogeneous nucleationের জন্য আমাদের pre-existing surface থাকতে হবে, এবং এই pre-existing surface মধ্যে যদি nucleate করে তাহলে পরে nucleation can be easier by a factor of this much. তার মানে P heterogeneous will be equal to 1.1 times 1-2 times P homogeneous multiplied by this factor. So তার মানে এই টোটাল ফ্যাক্টরটা যদি একের চেয়ে বড় হয় তাহলে হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন জন্য বেশি প্রেসার লাগবে, একের চেয়ে যদি ছোট হয় তাহলে পরে হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন হোমোজেনিয়াসের চেয়ে কম লাগবে। স্যার ইয়েস, এই একই রকম একটা ফর্মুলা 2 cos থিটা তারপর cos কিউব থিটা, এটা স্যার আগেও একটা ফর্মুলা দেখা ছিল, সলিড লেভেলে ছিল, কিন্তু জি স্যার ডিফারেন্ট, একটু মিলিয়ে দেখো, ইট ইজ ডিফারেন্ট, ঠিক আছে, এই সাইন গুলো ডিফারেন্ট। আর স্যার রুট ওভার টা কিভাবে হলো, আর 1.12 এই ফ্যাক্টর গুলো এই ডিটেইলটা আমি এখানে আলাপ করি নাই, ঠিক আছে, ডিটেইলটা আলাপ করি নাই, তোমরা জাস্ট ওই সলিডে যেভাবে ক্যালকুলেট করেছি এক্স্যাক্টলি সেইভাবে যদি আনো তাহলে পরে এটা চলে আসবে, ঠিক আছে, ইউ ক্যান ডু ইট। এখানে আমি এটাকে এক্সপ্লেইন করি নাই, জাস্ট তুমি সিম্পলি এই ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারো, যদি চাও ওকে আমি নেক্সট ক্লাসে এটা আবার দেখিয়ে দিব তাহলে। ওকে স্যার, নেক্সট ক্লাসে দেখা। এই ফর্মুলাটা যেটা তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো, সো এটা থিটা ডিপেন্ডেন্ট, এবং এটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি এই রেশিওটা উইথ থিটা, তাহলে গ্রাফ এরকম তৈরি হবে। সো পি হেটেরোজেনিয়াস বাই পি হোমোজেনিয়াস, that can be 0 when theta value is 180. 180 মানে theta যখন 180 হয় it becomes completely non-weighting. Completely non-weighting মানে এটা হলো লিকুইড, এটা লিকুইড, এটা হলো সলিড, এটা হলো গ্যাস বাবল, ঠিক আছে। সো বাবলটাকে এটাকে সরিয়ে দিবে, এটা হলো ওয়েটিং, লিকুইডটা ওয়েট মানে সলিডটা ওয়েটেড বাই দ্য লিকুইড, সলিড ওয়েটেড হওয়ার কারণে বাবলটাকে স্কুইজ করে ছোট করে ফেলেছে, আর এটা নন ওয়েটিং মানে হলো লিকুইডটাকে বাবলটা পুরা সরিয়ে দিয়েছে সলিড থেকে। সো এটা একদম ফ্ল্যাট হয়ে যাবে, এটা একদম ফ্ল্যাট হয়ে যাবে, সলিডের সাথে লিকুইডের কোনো সম্পর্ক থাকবে না, সো দ্যাট ইজ কল্ড নন ওয়েটিং। লিকুইড পুরা ডিটাচড হয়ে যাবে সলিড থেকে, এখানে লিকুইড কমপ্লিটলি সলিডের কন্ট্যাক্টে থাকবে, এবং তার জন্য মাঝখানে ব্যারিয়ার যেটা আছে বাবল সেটাকে স্কুইজ করে মিনিমাম সাইজে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা হবে যখন থিটা ইজ ইকুয়াল টু 0, এন্ড থিটা যদি 0 হয় তখন রেশিও বিকামস 1.12, তার মানে হলো যে হেটেরোজেনাস নিউক্লিয়েশন অনেক বড়। যখন অ্যারাউন্ড 65 ডিগ্রি হয় থিটা ভ্যালু, তখন দে বিকাম রাফলি ইকুয়াল। So তার মানে থিটা ভ্যালু মাস্ট বি হায়ার দ্যান 65 ডিগ্রি যদি সারফেসটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে চায়, তার মানে ডিগ্রি অফ ওয়েটেবিলিটি শুড বি থিটা ভ্যালু হায়ার দ্যান 65 ডিগ্রি, তাইলে পরেই এই সারফেসটা হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন সাইট হিসেবে কাজ করবে ফর গ্যাস বাবল নিউক্লিয়েশন। সো দুইটা এক্সট্রিম কেস ফর কমপ্লিট ওয়েটিং, যেখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, cos থিটা উইল বি 1, সো আলটিমেটলি এটা 1 যদি হয়, cos থিটা ইজ ইকুয়াল টু 1, এটা 1, সো এটা +3, এটা থেকে -1 গেলে পরে কত হয় এটা, সো এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, এটা যদি 1 হয় তাহলে এটা 1.12 হচ্ছে, আর যদি 180 ডিগ্রি হয় তাহলে cos থিটা ভ্যালু -1 হয়, সো ইট বিকামস 0। সো এটা প্লাস হয়ে যাচ্ছে, 2 আর 1 এ 3, এটা -3, সো ইজ ইকুয়াল টু 0, সো পুরোটা 0 হয়ে যাচ্ছে, সো ইট বিকাম 0। সো তাইলে পরে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে যেটা লজিক যেটা দাঁড়াচ্ছে, গুড নিউক্লিয়েশন ফর পোর ফরমেশন হলো সেই সমস্ত সারফেস
যারা নন ওয়েটেড বাই দ্য লিকুইড, এবং এগুলো হলো মোস্ট অফ দ্য অক্সাইড আমরা জানি নন ওয়েটেড। সো অক্সাইড ইজ অ্যান এফিশিয়েন্ট সাইট ফর নিউক্লিয়েশন অফ গ্যাস পোরোসিটি। সলিডের বেলায় কি বলেছিলাম মনে আছে? মেটালের সাথে যেসব ইনক্লুশন বা সলিড স্ট্রাকচার কাছাকাছি বা মিলে যায়, যেমন বোরাইড বা কার্বাইড, তারা মেটাল পার্টিকেল নিউক্লিয়েশনে সাহায্য করে। ওয়েটেড বাই দ্য লিকুইড, তার মানে উল্টা, পুরো উল্টা মেকানিজম। তার মানে লিকুইডের ভিতরে একটা সারফেস আছে, সেই লিকুইডটা যদি ওয়েটেড বাই দ্য লিকুইড হয় তাহলে ওই সারফেসের উপরে সলিড নিউক্লিয়েট করবে, কিন্তু ওই সারফেসটা যদি নন ওয়েটেড বাই দ্য লিকুইড হয় তাহলে ওই সারফেসের উপরে গ্যাস বাবল নিউক্লিয়েট করবে। সো একটা আরেকটার উল্টা। সো ফেভারেবল নিউক্লিয়েট সাইট ফর সলিড সেটা হলো ওয়েটেড বাই দ্য লিকুইড, ফেভারেবল নিউক্লিয়েট সাইট ফর লিকুইড সেটা হলো নন ওয়েটেড বাই দ্য লিকুইড। সো ইউজুয়ালি এটা একটা 10 মার্কের একটা প্রশ্ন থাকে, explain why, ঠিক আছে? explain why weighted surface are favorable for nucleating solid particle and non-weighted side, অথবা এক্সাম্পল দিয়ে বললাম why boride helps nucleating solid particle and oxide helps nucleating gas porosity। তো তখন এই দুইটা ফর্মুলা দিয়ে, এই দুইটা গ্রাফ দিয়ে তোমাকে এক্সপ্লেন করতে হবে ওয়েটেবিলিটি ইউজ করে। ওকে, সো এখন তাহলে পরে আমরা প্রবলেম যেটা দাঁড়ালো গ্যাস পোরোসিটি নিউক্লিয়েট করতে, আমরা কেন বলতেছি যে কাস্টিং করলে গ্যাস পোরোসিটি পাই? বিকজ আমরা যে সমস্ত অ্যালয়গুলোই কাস্টিং করি না কেন, মোস্ট অফ দ্য অ্যালয় কন্টেইনস অক্সিডাইজেবল এলিমেন্ট। অ্যালুমিনিয়াম নিজেই অক্সিডাইজেবল, এছাড়া অন্যান্য যদি লাইট মেটালের কথা চিন্তা করি টাইটানিয়াম সেটা অক্সিডাইজেবল, আমরা যদি ডাক্টাইল আয়রন কাস্টিং করি সেখানে ম্যাগনেসিয়াম আছে অক্সিডাইজেবল। সো বেসিক্যালি আমাদের যত ধরনের কাস্টিং অ্যালয় আমরা ইউজ করি, many of the casting alloys are highly oxidizable elements আছে ওর ভিতরে, এবং যার কারণেই এই গ্যাস পোরোসিটি নিউক্লিয়েশন ইজ ভেরি ইজি, যেহেতু অক্সাইড এর ভিতরে আছে। সো অ্যালয় ডিফিকাল্ট টু কাস্ট উইদাউট পোরোসিটি, কমন এক্সাম্পল যেটা আছে নিকেল বেজ অ্যালয় আছে, কোবাল্ট বেজ অ্যালয় আছে, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম বেজ অ্যালয় আছে, তারপরে কপার বেজ অ্যালয়ের মধ্যে যেখানে ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ এটা একটা হতে পারে, ডাক্তাইল কাস্টিংয়ের কথা তো বললাম ডিউ টু ম্যাগনেসিয়াম। সো এই সমস্ত অ্যালয়গুলো ভেরি ডিফিকাল্ট টু কাস্ট উইদাউট গ্যাস পোরোসিটি। All surface oxides give problem when they are entrained inside liquid beta by surface turbulence, because আমরা বলেছি, আমরা যে জন্য গেটিং ডিজাইনের বেলায় মানে টার্বুলেন্স নিয়ে আমরা বেশি বেশি কথা বলেছি, যে যদি টার্বুলেন্স হয় তাহলে অক্সাইড ফর্ম হওয়ার সম্ভাবনা বেশি, এবং অক্সাইড যদি ফর্ম করে সেগুলো রিটেইন করারও সম্ভাবনা বেশি, লিকুইডের ভিতরে অক্সাইডগুলো আটকা পড়ে যেতে পারে, এবং একবার যদি অক্সাইড থাকে তার ভিতরে গ্যাস পোরোসিটি এবং অন্যান্য ডিফেক্টস ইজিলি নিউক্লিয়েট করতে পারে। ওকে, তাহলে পরে এটা হলো নিউক্লিয়েশনের কথা গেল। এখন গ্রোথ কিভাবে হবে? গ্রোথ হওয়ার মেকানিজমটা তাহলে কি? একটা জায়গার ভিতরে আমরা বলেছি ওখান থেকে লিকুইড সরে গেছে, একটা সারফেস ক্রিয়েট হয়েছে, এবং সারফেস ক্রিয়েট করার পরে এখন এর ভিতরে গ্যাসগুলো ভিতরে ঢুকতে থাকবে। ডিফিউশন প্রসেসে লিকুইড থেকে গ্যাসগুলো ওই বাবেলের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকবে। সো যত ডিফিউশন করে লিকুইড মেটালের ভিতরে ওই বাবেলের ভিতরে গ্যাস ঢুকবে, তত বাবলটা বড় হবে। তার মানে আলটিমেটলি এই গ্রোথটা সোললি কন্ট্রোল বাই দ্য ডিফিউশন প্রসেস। এখন যদি ডিফিউশন প্রসেস যদি হয় তাহলে পরে বাবলের সাইজ বড় হওয়ার চান্স তাহলে কি হচ্ছে? 1 নম্বর, ডিফিউশন হওয়ার সম্ভাবনা কত বড়, কত বেশি, তার মানে কতক্ষণ ধরে এই গ্রোথটা হচ্ছে, এবং তার মানে কতক্ষণ ধরে লিকুইড অবস্থায় আছে তাহলে গ্রো করতে পারবে। এন্ড আরেকটা জিনিস হলো কে আগে এর ভিতরে আসতে পারে, অর্থাৎ ফাস্টার রেটে কে আসতে পারে, এবং সেই এলিমেন্টটা লিকুইডের ভিতরে কতটুকু আছে। আমরা যদি ডিফিউশনের এই গ্রাফগুলো খেয়াল করি, so these are the graphs for diffusion coefficient of elements. দুইটা অ্যালয়ের কথা দেখানো হয়েছে, this is the copper alloy, this is aluminum alloy. So গ্রাফটা দেখতে এই ধরনের, মোস্ট অফ দ্য কার্ভ এরকম। এটা হলো সলিড অবস্থায়, এটা লিকুইড হয়ে গেল, এটা হলো লিকুইড অবস্থায়। উল্টা করে যদি বলি, লিকুইডের মধ্যে উইথ টেম্পারেচার ডিফিউসিভিটি কমতে থাকে, হঠাৎ করে ড্রপ করে যখন সলিডিফাই হয়, এবং সলিড অবস্থায় আরো ড্রপ করতে থাকে। সো উইথ টেম্পারেচার সলিবিলিটি অফ ডিসলভড গ্যাস এটা আস্তে আস্তে কমতে থাকে। এবং এখানে অ্যালুমিনিয়াম বেলা যদি চিন্তা করি, যতগুলো এলিমেন্টের এখানে ছবি দেখানো হয়েছে তার মধ্যে হাইড্রোজেন হলো সবার উপরে, তার ডিফিউশন কোএফিশিয়েন্ট সবচেয়ে বেশি, ইনফ্যাক্ট অলমোস্ট 10 টাইমস বেশি বাকিটার চেয়ে। অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি যে হাইড্রোজেন সবার আগে লিকুইডের মধ্যে এই বাবলের ভিতরে ঢোকে,
এবং ডিফিউশন ডিসটেন্স যদি আমরা ক্যালকুলেট করি, ডিফিউশনের ফর্মুলা যেটা আছে, তো কতটুকু ডিসটেন্স ডিফিউজ করে সেটা ইউজুয়ালি √, ডিফিউশন কোএফিশিয়েন্ট মাল্টিপ্লাই বাই টাইম। তো এখান থেকে যেহেতু হাইড্রোজেন সবচেয়ে বেশি ডিফিউজ করে 10 গুণ অন্যগুলোর চেয়ে অলমোস্ট, তাহলে রেডিয়াস অফ হাইড্রোজেন বাবল জাস্ট 10 গুণ, টেম্পারেচার টাইম যদি 1 ধরি, এটা √, করলে 3 টাইমস গ্রেটার। তার মানে একটা অক্সিজেন বাবল, অক্সিজেন পরোসিটি যদি ফর্ম করে, তার যা সাইজ রেডিয়াস হাইড্রোজেনের একটা যদি বাবল ফর্ম করে, তাহলে তার চেয়ে 3 গুণ বড়। এবং ভলিউম যদি ক্যালকুলেট করি, তাহলে ভলিউম হলো তার এটা 1 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল যদি করি 3 তার মানে 30 গুণ। তার মানে একটা অক্সিজেন বাবল আছে, একটা হাইড্রোজেন বাবল 30 গুণ ভলিউমে বড় হয়। এটা কেন হচ্ছে? বিকজ অফ দ্য হায়ার ডিগ্রি অফ ডিফিউশন কোএফিশিয়েন্ট। সো হাইড্রোজেন ইজ দ্য ডমিনেটিং এলিমেন্ট যেটা গ্যাস পোরোসিটিকে গ্রো করতে ইনফ্লুয়েন্স করে। মাঝে মাঝে পরীক্ষায় এই একটা কথাও আসে, explain why oxygen is responsible for nucleating a gas porosity but hydrogen is responsible for controlling the growth of the gas porosity. ঠিক আছে, কোশ্চেনটা কি বোঝা গেছে? তো অক্সিজেন রেসপন্সিবল নিউক্লিয়েটিং করার জন্য, বিকজ অক্সিজেন থাকলে পরে অক্সাইড ফিল্ম জেনারেট করবে এবং যেটা নন ওয়েটিং এবং যার উপরে ইজিলি নিউক্লিয়েট করতে পারে। অন দ্য আদার হ্যান্ড গ্রো করতে গেলে পরে ফাস্টার এলিমেন্ট যেটা আছে সেইটা রেসপন্সিবল। সো হাইড্রোজেন faster than any other elements in the dissolved condition. As a result, hydrogen যত বেশি থাকবে গ্রো করবে বেশি। So final form of the gas porosity যেটা হচ্ছে সেটা this formula দিয়ে রিপ্রেজেন্ট করে। 1 নম্বর টাইম অ্যাভেলেবল, 2 নম্বর হলো যে গ্যাস ল, PV = NRT। সো দিস ইজ দ্য কমন ফর্মুলা যেটা আমরা জানি, এবং এটা দিয়ে ভি হলো ভলিউম অফ দ্য গ্যাস, তার মানে সাইজ, পোরোসিটি সাইজ কত সেটা। সো এটা আমরা যদি তাহলে এখানে ফর্মুলাগুলো বসে এইগুলো আলাপ করি, তাহলে পরে গ্যাস পোরোসিটি ভলিউম, ফাইনাল ভলিউম is proportional to n মানে হলো amount of dissolved gas, temperature of the liquid metal. So temperature যত বেশি থাকবে, dissolved gas যত বেশি থাকবে, ভলিউম তত বাড়বে। So these are directly proportional. Inversely proportional to the pressure, আমরা আগে বলেছি, মনে আছে যে ওই সেন্ট্রিফিউগাল কাস্টিং এ কেন প্রেসার বেশি থাকে, ডাই প্রেসার কাস্টিং এ কেন বেশি প্রেসার দেওয়া হয়, এক্স্যাক্টলি এই কথাটাই আমরা এখানে বলার চেষ্টা করছি। ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেসার। তো লিকুইড প্রেসারের মধ্যে যত বেশি লিকুইড প্রেসার থাকবে, ভলিউম তত ছোট হয়ে যাবে। এবং কেন ছোট হচ্ছে? বিকজ ওই প্রেসারের এগেইনস্টে বাবলটাকে নিউক্লিয়েট করতে হবে, যার কারণে বাবল সাইজ ছোট হয়ে যাবে। and directly proportional to the time, এটা তো আমরা obviously বলতেছি ডিফিউশন প্রসেস টাইম ডিপেন্ডেন্ট। সো যত বেশি টাইম দেব তত বেশি ডিফিউশন হবে। সো বেসিক্যালি তাহলে 4টা ফ্যাক্টরস গ্যাসের পোরোসিটিকে কন্ট্রোল করে। একটা হলো অ্যামাউন্ট অফ গ্যাস, ডিজলভ গ্যাস ইন দ্য লিকুইড, 2 নম্বর টেম্পারেচার অফ দ্য লিকুইড মেটাল, 3 নম্বর অ্যামাউন্ট অফ প্রেসার ইনসাইড দ্য লিকুইড মেটাল, and 4 নম্বর টাইম অ্যাভেলেবল ফর ডিফিউজিং দ্য এলিমেন্ট টু দ্য গ্যাস বাবল। মাঝে মাঝে আমরা যদি প্র্যাকটিক্যালি টেস্ট করতে চাই কতটুকু গ্যাস আছে, নরমালি আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো জাস্ট ডেনসিটি মেজার করতে পারি, ডেনসিটি মেজার করে থিওরিটিক্যাল ডেনসিটি আমরা ক্যালকুলেট করতে পারি ফর এ পার্টিকুলার মেটাল অ্যান্ড অ্যালয়, এবং থিওরিটিক্যাল ডেনসিটির সাথে অ্যাকচুয়াল ডেনসিটি আমরা মাইনাস করে থিওরিটিক্যাল দিয়ে ভাগ করলে পার্সেন্ট পোরোসিটি আমরা ক্যালকুলেট করতে পারি। আরেকটা ওয়ে আছে সাধারণত ফাউন্ডিতে যেটা ফলো করে, সেটাকে বলে রিডিউসড প্রেসার টেস্ট, RPT। তো এখানে যেটা করা হয় ঠিক এই ধরনের সাইজের একটা কাস্টিং করা হয়, একটা বাটির মতো একটা কাস্টিং করা হয়। সো একটা থাকে, কোণের মতো থাকে এরকম শেপের, তার মধ্যে লিকুইড দিয়ে এটার মধ্যে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হয়। সো ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলে পরে তাহলে কি দাঁড়াচ্ছে, ভলিউম ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, আমরা একটু আগে দেখলাম। তো প্রেসার যদি রিডিউস করি ভলিউম বেড়ে যাবে। তো এখানে আমরা ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলে তার মানে আমরা সলিউশন করছি এট লো প্রেসার। তো প্রেসার, নর্মাল প্রেসারের মধ্যে একটা পোরোসিটি যতটুকু হতে পারে, আমরা যদি প্রেসার 10 গুণ কমে দেই ভলিউম 10 গুণ বেড়ে যাবে, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখানে বলা হচ্ছে, এক্সাম্পল দেওয়া হচ্ছে যে যদি ফ্রিজিং অফ লিকুইড এট 0.1 অ্যাটমসফিয়ারে যদি করি,
তাইলে পরে ভলিউম যেটা হবে সেটা 10 গুণ হবে। নর্মাল অ্যাটমসফিয়ার প্রেসার 760 মিলিমিটার এসজি, আমরা যদি 76 মিলিমিটার এসজিতে করি তাহলে পরে 10 গুণ বড় হবে। তার মানে তখন এই পোরগুলার সাইজ অনেক বড় হয়ে যাবে। তখন এটা এই একটা ক্রস সেকশন যদি নেই, তার মধ্যে এই কালো এরিয়াগুলা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো আমরা যদি এই যে কোনো সফটওয়্যার ইউজ করে এই কালোর পরিমাণ, এরিয়ার পরিমাণ কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো এটা দিস ইজ দ্য ইজিয়েস্ট মেথড বাই reduced pressure test we can determine the amount of porosity in a casting. So for most sensitive test, তার মানে যেখানে porosity খুবই ছোট হয়, লিকুইডের মধ্যে ডিজলভ গ্যাসের পরিমাণ খুবই কম থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে নর্মাল টেস্ট করলে পরোসিটি একদম মাইক্রো পরোসিটি জেনারেট করে। তো তখন ক্যালকুলেশনের সুবিধার্থে প্রেসার ইভেন রিডিউস করা হয়, আরো 100 গুণ রিডিউস করা যেতে পারে। তো 2 থেকে 4 মিলিমিটার এজি। সো ভ্যাকুয়ামটা আরো বড় অ্যামাউন্টে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করে এটাকে আরো ব্লো আপ করা হয়, যাতে করে তখন ক্যালকুলেট করতে ইজি হয়। সো দিস ইজ দ্য ওয়ান মেথড প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয় ইন এ ফাউন্ড্রি টু ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ পরোসিটি অ্যাভেলেবল ইন এ কাস্টিং। ফাইনালি কন্ট্রোল অফ পরোসিটি তাহলে আমরা কিভাবে করতে পারি? কয়েকটা মেথড আছে। এক নম্বর হলো রিডিউস ময়েশ্চার কন্টেন্ট। খেয়াল করো আমাদের সোর্স কি, নিউক্লিয়েশনের জন্য সোর্স হলো অক্সিজেন, এবং এটা ইয়ের জন্য কি বলে এটাকে গ্রোথের জন্য সোর্স হলো হাইড্রোজেন। দুইটা লাগবে। তার মানে তোমার এই সিস্টেমের মধ্যে, মোল্ডিং সিস্টেমের মধ্যে যদি মোল্ডের মধ্যে ডিজলভ ময়েশ্চার বেশি থাকে, তার মানে ময়েশ্চার ইজ দ্য নাম্বার ওয়ান কালপ্রিট। বাতাসের মধ্যে বাতাস যেটা আছে, বাতাস থেকে পরোসিটি হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে। এয়ার বাবল ফর্ম করে অনেক বড় সাইজের, যেটা উপরে চলে যেতে পারে। কিন্তু পরোসিটির জন্য মেইনলি রেসপন্সিবল হলো H2O, কারণ H2O এর মধ্যে অক্সিজেনও আছে, হাইড্রোজেনও আছে। হাই টেম্পারেচার ইট ডিসোসিয়েটস টু ফর্ম অক্সিজেন which creates oxide film and hydrogen which enlarges the gas porosity. তো যার কারণে কাস্টিং প্রসেসের সময় যত জায়গায় ময়েশ্চারের সোর্স আছে সবগুলোকে দূর করতে হবে। আমি সেই জন্য বলি যত টুলস আছে টুলগুলোকে ড্রাই করতে হবে, মোল্ডটার মধ্যে পানি কম দিতে হবে, তারপর মোল্ড বানানোর পরে এটাকে ন্যাচারালি পসিবল ড্রাই করতে হবে। যদি ন্যাচারালি পসিবল না হয় তাহলে পরে এটাকে গ্যাস বার্নার দিয়ে ড্রাই করতে হবে। আমরা যদি মেল্টিং করি, মেল্টিং করার সময় আমরা নরমালি আমাদের ল্যাবেই মনে করো একটা আছে, তোমরা দেখেছো কি এখানে পিট ফার্নেস একটা আছে? ইয়েস স্যার দেখেছি। পিছনে গ্যাস ফায়ার্ড পিট ফার্নেস আছে, আরেকটা হলো আমাদের ইন্ডাকশন ফার্নেস আছে। তো ইন্ডাকশন ফার্নেসে যদি লাইনিং গুলোকে আমি ড্রাই করি তাহলে পরে অক্সিজেন চলে গেল, কিন্তু পিট ফার্নেসে যেহেতু আমাদের ন্যাচারাল গ্যাস বার্ন করাচ্ছি, ন্যাচারাল গ্যাস হলো সি এবং হাইড্রোজেন, ঠিক আছে। সো কার্বন গ্যাস তৈরি হবে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ইট ক্যান এসকেপ। কিন্তু হাইড্রোজেন যদি বার্ন করে তাহলে হাইড্রোজেন ফর্মস হাইড্রোজেন অক্সাইড, সো তার মানে ময়েশ্চার। সো ন্যাচারাল গ্যাস যখন বার্ন করা হয় তখন সবসময় তাহলে ময়েশ্চার জেনারেট করে। সুতরাং পিট ফার্নেসে যখন মেল্ট করা হয় তখন ময়েশ্চারের ভিতরে লিকুইডের মধ্যে ডিসলভ হতে চান্স বেড়ে যায়, ঠিক আছে। তো এইটা হলো একটা কথা। তাহলে আমাদের যত অ্যাজ ফার অ্যাজ পসিবল আমাদের ময়েশ্চার দূর করতে হবে, এবং যার জন্য আরেকটা, যেহেতু অ্যালুমিনিয়ামের মধ্যে মোস্ট সিভিয়ারলি এফেক্ট করে, যার জন্য একটা থাম রুল আছে যে বর্ষাকালে অ্যালুমিনিয়াম কাস্টিং কখনো করবে না, বিকজ অ্যাটমসফিয়ার ইজ সোকড উইথ ময়েশ্চার, এবং যেটা ভেরি ইজিলি অ্যালুমিনিয়ামের ভিতরে চলে আসে। So melt and pour as low temperature is possible. তার মানে সাধারণত সেই জন্য আইডিয়াল পোরিং সিচুয়েশন, মেল্টিং সিচুয়েশন যেটা হবে, তুমি মেল্ট করার পরে লম্বা সময় ধরে লো টেম্পারেচারে ধরে রাখো লিকুইডটাকে। অ্যালুমিনিয়াম অ্যালয় তাদের পোরিং মেল্টিং পয়েন্ট হলো রাফলি 600, পিওর অ্যালুমিনিয়াম 660। তো অ্যালুমিনিয়াম অ্যালয় 600 যদি মেল্ট হয়, এটাকে যত মেল্ট টেম্পারেচার কাছাকাছি, তার মানে লেটস 650 এর কাছাকাছি টেম্পারেচারে ধরে রাখো অনেকক্ষণ, তাহলে কি হবে, লিকুইডটা 650 হোমোজেনাইজ হবে, এবং এই 650 গ্যাসগুলো হোমোজেনাইজ হবে। ওই টেম্পারেচার যত গ্যাস লিকুইডে থাকতে পারে ঠিক ততটুকুই গ্যাস থাকবে। এবং তারপরে যেটা করবা, যে টেম্পারেচারে পোর করতে হবে, সাডেনলি ওই টেম্পারেচারে পোর করে rapidly pour করতে হবে। So this is the normal trend. Pour the liquid metal inside the mold at a low pressure যদি সম্ভব হয়, but raise the pressure during solidification, তাতে করে সাবক্রিস্টাল, সেটা আরেকটা।
সো তাইলে পরে টেম্পারেচার ইস্যু যেটা হচ্ছে, ফার্স্টলি লো টেম্পারেচার ধরে রাখা এবং পোরিং করা হাই টেম্পারেচারে, যেহেতু টেম্পারেচারের সাথে গ্রেন সাইজের রিলেশন আছে। সো গ্রেন সাইজ একটা ডেফিনিট গ্রেন সাইজ পাওয়ার জন্য পোরিং টেম্পারেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো পোরিং টেম্পারেচার যদি 700 হয়, তাহলে 700-র মধ্যেই সবসময় ধরে রাখলে পরে প্রচুর ডিজলভ গ্যাস থাকবে। সো আমরা লো টেম্পারেচার ধরে রাখবো, পোর করার সময় র্যাপিডলি 700 তুলবো। ওকে, সো এটা গেল। ইউজ অ্যাডিকুয়েট মেটাল হেড প্রেসার। আমরা প্রেসারের কথা একটু আগে বললাম, প্রেসার যত বেশি থাকবে ডিজলভ গ্যাস পরিমাণ তত কম হবে, বাবল সাইজ তত ছোট হবে। সো হাই প্রেসারে করা, এবং এটা করা যেতে পারে জাস্ট লাইক লো প্রেসার টেম্পারেচারের মতো। লো প্রেসারে লিকুইড পোর করে হাই প্রেসার অ্যাপ্লাই করা ইন সলিড কন্ডিশন। তো এই হলো আমাদের আজকের ক্লাস। আমরা যদি সামারি করি, তাহলে আমরা আজকে যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হলো পরোসিটি রিলেটেড ইস্যু। এবং পোর যেটা ইন জেনারেল যেটা বলি, পোরটা কাস্টিং এর মধ্যে 3 ভাবে আসতে পারে। একটা হলো এয়ার, যদি মনে করো যে মোল্ড ক্যাভিটির ভিতরে এয়ার আছে, সেটা যদি বেরিয়ে যেতে না পারে, অথবা ডিউরিং পোরিং বিভিন্ন রকমের এয়ার এক্সপিরেশনের কারণে লিকুইডের মধ্যে এয়ার ঢুকে গেছে, সেই এয়ার যখন বেরিয়ে যায় বড় আকারে বাবল ফর্ম করেই বেরিয়ে যায়। কিন্তু প্রবলেম হলো ভিতরে যদি অক্সিডাইজ মানে অক্সাইড ফিল্ম যদি প্রচুর থাকে, এই অক্সাইড ফিল্মের মেশের ভিতরে এটা আটকা যেতে পারে এবং তখন এটা ডিফেক্ট ফর্ম করে। এটা এক ধরনের পোর, এয়ার বাবল। আরেকটা হতে পারে সেটা হলো যে কোর ব্লো হতে পারে, অথবা চিল যদি ইউজ করি, চিল্ডের কন্ডেনসেশনে হতে পারে। সো এখান থেকে যে গ্যাসটা ফর্ম করে সেটা আস্তে স্কোপিয়াস ওয়েতে উপর দিকে উঠতে থাকে। প্রথমে সাডেনলি অনেক ভলিউম অফ গ্যাস জেনারেট করে যদি কোর থাকে, এবং সেই গ্যাসগুলো উপর দিকে উঠতে থাকে, এবং ইট হ্যাজ এ ট্রেইল, একটা রাস্তা ফলো করে যায়, এবং এটা আলটিমেটলি কাস্টিং এ দেখা যায় যে ট্রেইলটা পাওয়া যাচ্ছে, এবং ট্রেইলটা ইউজুয়ালি চারিদিকে অক্সাইড থাকে। তো এটা হলো কোর ব্লো, এটা একটা সিচুয়েশন, এবং এই দুইটা সিচুয়েশনেই সাইজগুলো বড় থাকে। নর্মাল যেটা মোর অ্যাবান্ডেন্টলি যেটা পাওয়া যায় সেটা হলো গ্যাস পরোসিটি, যেটা আসলে ট্রু পরোসিটি। এবং এই গ্যাস পরোসিটি জেনারেট করে ইউজুয়ালি লিকুইডের মধ্যে গ্যাস, ডিজলভ গ্যাস প্রচুর আছে, সরি, এটা বেরিয়ে উইথ টেম্পারেচার গ্যাসগুলো বেরিয়ে যাওয়ার কথা, যদি বেরিয়ে যাবে ইন দ্য ফর্ম অফ বাবল। এখন এই বাবলটা যদি ফর্ম করতে না পারে তাহলে গ্যাস থেকে যায়, আর যদি হেটেরোজিনিয়াসলি বাবল ফর্ম করে, এবং যেহেতু ডিজলভ গ্যাসের পরিমাণ কম থাকে, বাবলগুলো নিউক্লিয়েট করে, এজ এ রেজাল্ট প্রচুর নিউক্লিয়েশন হয়, এবং যার কারণে সাইজগুলো ছোট থাকে। এবং এই নিউক্লিয়েশন গুলা হেটেরোজিনিয়াসলি অবশ্যই হইতে হবে, এবং হেটেরোজিনিয়াসলি হওয়ার জন্য যে সারফেসটা ইউজুয়ালি হেল্প করে সেটা হলো একটা অক্সাইড সারফেস, বিকজ অক্সাইড সারফেস আর নন ওয়েটেড বাই দ্য লিকুইড। সো অক্সাইড সারফেসের মধ্যে এরা নিউক্লিয়েট করে, এবং এই নিউক্লিয়েট গ্যাস বাবল গুলা বড় হয় ডিপেন্ডিং অন দা ডিফিউশন প্রসেস, এবং এই ডিফিউশন প্রসেসের কারণে ইট ইজ টেম্পারেচার টাইম ডিপেন্ডেন্ট, এন্ড এট দ্য সেম টাইম যে এলিমেন্টটা খুব তাড়াতাড়ি আসতে পারে সেই অ্যামাউন্টটা কতটুকু, তার অ্যামাউন্ট কতটুকু গ্যাসের মধ্যে আছে তার উপর ডিপেন্ড করে। সো আমরা ডিফিউশন কোএফিশিয়েন্টের গ্রাফ দেখে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ডিফিউশন রেট ফাস্টার, এরা খুব তাড়াতাড়ি ডিফিউজ করে। এজ এ রেজাল্ট লিকুইডের মধ্যে যদি হাইড্রোজেন বেশি থাকে তাহলে বাবল বড় হওয়ার চান্স বেশি থাকে। সো ফাইনালি যে অ্যামাউন্ট অফ ডিজলভ গ্যাস যেটা থাকে সেটা আমরা পিভিজিক্যাল এনআরটি ফর্মুলা দিয়ে এক্সপ্লেইন করতে পারি, এবং ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু amount of dissolved gas which is n, temperature of the liquid metal which is T, and inversely proportional to pressure. এবং রিমুভ কিভাবে করতে পারি আমরা এই গ্যাস পরোসিটি, সেটা হলো ময়েশ্চারের সোর্স, সো হাইড্রোজেনের সোর্স এবং অক্সিজেনের সোর্স, এটাকে যত পারা এলিমিনেট করা, টেম্পারেচার যত পারা কমিয়ে এটাকে মেল্ট অ্যান্ড পোর করা, এবং প্রেসার যত বাড়িয়ে দেওয়া যায় তত। সো এই হলো আমাদের আজকের সামারি। এনি কোয়েশ্চেনস? স্যার ডিফিউশন কোএফিশিয়েন্টের যে গ্রাফটা ছিল ওটা একবার এক্সপ্লেইন করবেন, লাইক ভার্টিক্যাল অ্যাক্সিসটা কি রিপ্রেজেন্ট করে ওটা? ভার্টিক্যাল অ্যাক্সিস হলো ডিফিউশন কোএফিশিয়েন্ট, ক্যাপিটাল ডি, ঠিক আছে? সো পার ডিগ্রি টেম্পারেচারে পার টাইমে কতটুকু ডিফিউশন করছে, কতটুকু ডিসটেন্স সে কভার করে, ওকে ঠিক আছে? পার টেম্পারেচার নাই ওখানে, জাস্ট পার টাইম, ইউনিট টাইমে কতটুকু ডিসটেন্স কভার করছে, ঠিক আছে? সেটা হলো ডি, এবং যার ইউনিটটা হলো স্কোয়ার অফ মিলিমিটার, মানে স্কোয়ার অফ লেন্থ,
যার জন্য রুট ওভার আছে ওখানে, মনে আছে? স্মল ডি ইজ ইকুয়াল টু রুট ওভার ডিটি। সো ডি মাস্ট বি মিলিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এবং সেকেন্ড দিয়ে গুণ করার কারণে এটা মিলিমিটার স্কোয়ার হলো, তারপরে রুট ওভার করলে পরে এটা হবে মিলিমিটার। সো স্মল ডি মানে কতটুকু ডিস্টেন্স গ্যাস যাচ্ছে সেটা হলো মিলিমিটারে। তো তোমরা ফিক্সড ল অফ ডিফিউশন পড়ছো? ইয়েস স্যার, মনে আছে। ওই ডিফিউশনের ওই জাস্ট ওই ফর্মুলাটা, ফার্স্ট ফিক্সড ল যেটা আছে সেটা থেকে যাই। ওকে, তো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। তোমাদের খাতা এখনো আমি সরি দেখতে পারিনি, আমরা আজকে থেকে আমি দেখা শুরু করবো। সো হোপফুলি নেক্সট উইকে তোমাদের রেজাল্ট দিয়ে দিব। তাহলে আজকে শেষ করি, খোদা হাফেজ।